নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আরেকটি হৃদয় বিদারক গল্পে। রাত 12টা বেজে গিয়েছিল। আমার ভাই ধীরে সুস্থে আমার কামরার দরজা খুলে ভেতরে এসে দেখল আমি ঘুমিয়ে আছি। সে দরজায় ভেতর থেকে তালা লাগিয়ে দিল। আমিও আসলে ঘুমোনোর ভান করছিলাম। কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। আমি ভালো করে জানতাম আমার ভাই মধ্যরাতে আমার কামরায় কেন এসেছে। আমি বিছানায় চোখ বন্ধ করে এমনভাবে শুয়েছিলাম যেন গভীর ঘুমে আছি। তারপর যা সে আমার সঙ্গে করতে যাচ্ছিল তা আমার জানা ছিল, কিন্তু আমি তাকে বাধা দিতে চাইনি। কেন বাধা দিইনি তার উত্তর গল্পের পরে পাবেন। আসলে এসব কিভাবে শুরু হয়েছিল এবং ভাইয়ের কাছে আমার মধ্যে কীটি সবচেয়ে ভালো লাগতো, পুরো গল্প জানলে আপনার হাবভাব উধাও হয়ে যাবে। কিভাবে সে আমাকে শুধুমাত্র তার আঙুল দিয়ে। হ্যালো বন্ধুরা, আমার বয়স 21 বছর ছিল। আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলাম। সেই সময় গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, তাই কলেজ থেকে আমাদের ছুটি পেয়েছিলাম। প্রতিদিনের মতো আজও ঘরের সব কাজ শেষ করে আমি বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তি এতটাই ছিল যে মনে হচ্ছিল পুরো শরীর জমে গেছে। আমি বিছানায় শুয়ে শান্তি পাওয়ার চেষ্টা করছিলাম এবং হাত দিয়ে মাথায় মালিশ করছিলাম। হঠাৎ একটি মৃদু শব্দ শুনে আমার ভাই বিপ্লব বন্ধ কামরায় এসে বলল, কি হয়েছে দিদি, শরীর ঠিক আছে তো? আমি বললাম, কি বলবো ভাই, মা সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে চলে যায়। কলেজের ছুটি হলেই গোটা বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়ে। উপরন্তু কাজের মেয়েটিও ছুটি নিয়েছে। আমি আর এই বাড়ির কাজ সামলাতে পারি না। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, আমার প্রিয় বোন, চিন্তা করো না, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি, পিলে নিলে শান্তি পাবে। বিপ্লবের কথা শুনে আমি হেসে বললাম, বেশ, তুমি বাইরে থেকে খাবার আনো, আমি একটু ঘুমিয়ে নিই। তারপর সে দুধ নিয়ে এলো। তাকে দেখে আমার মনে তার প্রতি বহু প্রেম জেগে উঠল। সত্যি, বিশ্বে এমন ভাই খুব কমই পাওয়া যায় যে বোনের এতটুকু খেয়াল রাখে। আমি তাকে অনেক দোয়া দিলাম এবং তার আনা দুধ পান করতে শুরু করলাম। দুধ খাওয়ার পর আমি গ্লাস একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিপ্লব বলল, চলো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, তুমি শান্তিতে ঘুমো। সে আমার মাথার কাছে বসে হাত দিয়ে আমার মাথা টিপতে শুরু করলো। ধীরে ধীরে আমার শান্তি ফিরে এলো এবং ব্যথাও কমতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলাম এবং গভীর ঘুমে চলে গেলাম। ঘন্টার পর ঘন্টা আমি ঘুমিয়েছিলাম, এটা আমি টেরই পাইনি। আমার চোখ মায়ের দাবি খুলল। আমি ধরভর করে উঠে বসলাম। মাথা ভারী হয়ে উঠছিল। ঘড়িতে নজর করতে দেখলাম রাত 9টা বেজে গেছে। আমি চমকে উঠলাম। অদ্ভুত ব্যাপার ছিল যে বাবা অফিস থেকে ফিরে এসেছিলেন। ক্লান্তির জন্য সময় টেরই পাইনি। উঠে দুটো পা হাঁটার পর আমার মাথা ঘুরে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। যদি দেওয়ালে ভর না নিতাম নিশ্চয়ই পড়ে যেতাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম খাবার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি শান্তভাবে চেয়ারে বসলাম। বিপ্লব আমাকে দেখে আমার প্লেটে খাবার পরিবেশন করতে শুরু করলো। তারপর মাকে বলল, মা, অন্যকে কাজের বোঝা একটু কমিয়ে দাও। যদি অন্য আসে না তাহলে অন্য কাউকে রাখো। এই বেচারি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। দেখো, এর রঙও ফ্যাকাশে হয়ে গেছে। আমার অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। আমি খুব ক্লান্ত বোধ করছিলাম। মা ও বাবা দুজনেই চাকরি করতেন, কারণ শুধু বাবার আয়ে বাড়ি চালানো কঠিন ছিল। উপরন্তু আমাদের পড়াশোনার খরচও কম ছিল না, তাই মা ও বাবা একই কোম্পানিতে কাজ করতেন। আমিও বিপ্লব কলেজে যেতাম, কিন্তু গরমের কারণে তখন ছুটি ছিল। আমি লক্ষ্য করেছিলাম গত কয়েকদিন ধরে বিপ্লব আমার সঙ্গে বেশি জড়িয়ে পড়েছে। আমার ছুটি শুরু হওয়ার পর থেকে সে আমার খুব খেয়াল রাখতে শুরু করেছিল। যদি আমি বাড়ির কোনো কাজ করি তাহলে সে এসে সাহায্য করত। যদি আমি ক্লান্ত হয়ে যাই তাহলে আমার মাথা টিপত। আমি তাকে বারণ করতাম, কিন্তু সে বলতো, তুমি ক্লান্ত হয়ে যাও, এত কাজ করো, আমার অধিকার আছে যে আমি তোমাকে শান্তি দিই। আমিও চুপ করে শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার মাথা ঘুরে গেল। কি বিপ্লব এমন করতে পারে? সেই রাতে আমি আমার কামরায় ঘুমোচ্ছিলাম। মধ্যরাতে আমার মনে হলো যেন কেউ আমার কামরায় ঢুকেছে। সে ধীরে ধীরে আমার বিছানার কাছে এগোচ্ছিল। যদিও আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, আমার মন সম্পূর্ণ জেগেছিল। হঠাৎ আমি চোখ খুলে ফেললাম। কামরা অন্ধকারে ডুবেছিল। চারপাশে দেখি কেউ নেই, শুধু দরজা একটু খোলা ছিল। আমি সবসময় ঘুমানোর আগে দরজা বন্ধ করে রাখতাম,
তবে এটা কিভাবে খুলল? ঘুমের মধ্যে উঠে আমি দরজাটা বন্ধ করে লক করে দিলাম আর আবার বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে না করতে আবার আমি কারো চলার শব্দ শুনলাম, যেন কেউ আমার বিছানার পাশে বসছে। মনে হলো যেন কেউ হাত বাড়িয়ে আমার দিকে এগোচ্ছে। ভয় আমি ঘুমে দেখলাম, কিন্তু কেউ ছিল না। ভয় আমার শ্বাস প্রশ্বাস তেজ হচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে লাইট জ্বাললাম, দরজা খুলে বাইরেও দেখলাম, কিন্তু কেউ ছিল না। এর আগে কখনো এমন ঘটেনি। আমার পিপাসা পেয়ে গেল, তাই আমি কামরার দরজা খুলে বাইরে গেলাম। সেই সময় বিপ্লবও তার কামরা থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে সে বলল, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো? আমি বললাম, কিছু না, শুধু মনে হচ্ছিল যেন কামরায় কেউ আছে। জল খেয়ে আমি আমার কামরায় ফিরে এলাম, আর পেছনে পেছনে বিপ্লবও এসে গেল। সে বলল, ভয় পাও না, যদি ভয় লাগে আমি তোমার পাশে ঘুমিয়ে পড়ি। আমি তাকে বারণ করে বললাম, না, তোমাকে ঘুম ভাঙাতে হবে না, তুমি নিজের কামরায় গিয়ে ঘুমাও। কিন্তু সে জেদ ধরল, আমি তোমাকে এমন অবস্থায় একা ছাড়তে পারবো না, তোমার শরীর খারাপ হতে পারে, তোমাকে কষ্টে দেখতে পারি না, তুমি ঘুমো, আমি এখানে ঘুমিয়ে পড়ি। শেষে আমি বিছানায় গিয়ে ঘুমাতে শুরু করলাম। সে একটা তকিয়া নিয়ে সোফায় শুয়ে পড়ল। সেই রাতে আমার মনে হলো যেন কেউ আমার মাথার পাশে বসে দীর্ঘক্ষণ আমাকে দেখছিল। সে আমার চুলে হাত বোলালো, আমার মুখে আঙুল ঘোরালো, আর আমি শান্তিতে ঘুমাতে লাগলাম। এসব আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। পরের দিন সকালে যখন আমি উঠলাম, আমার মন অদ্ভুত লাগছিল, কিন্তু আমার ভাইয়ের দিকে নজর পড়তে আমি চমকে উঠলাম। ভাগ্যিস আমি আমার শরীরটাকে দুপাট্টায় ঢেকে রেখেছিলাম। আমার কামিজ এলোমেলো হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম, কারণ এর আগে কখনো এত গভীর ঘুমে ডুবেছিলাম না। সেই দিনও আমি একটু খুশিও বোধ করছিলাম, কিন্তু কারণটা বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করাতে সে বলল, আমি প্রতিদিনই এত খুশি হই, যে এমন বোন পায় সে কেন খুশি হবে না? ঘরের সব কাজ শেষ করে বসার সময় বিপ্লব তেল নিয়ে আমার কাছে এলো। সে বলল, অনু দিদি, চুল খুলে ফেলো, আমি তোমার মাথায় মালিশ করব। তার আচরণ আমাকে অদ্ভুত লাগতে শুরু করলো। আমি বললাম, এটা তোমার কাজ নয়, যাও বন্ধুদের সঙ্গে ঘুরে আসো, আমার মালিশের দরকার নেই। কিন্তু সে আমার কথা শোনেনি এবং নিজেই আমার চুলের ক্লিপ খুলে বলল, ন্যাকড়া বন্ধ করো, ভাগ্যবানেরই এমন ভাই পায়। যখন তোমার ভাই তোমার এত সুন্দর রেশমি চুলে মালিশ করতে চায়, তখন তোমার কি সমস্যা হতে পারে? এসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সে আমার মাথার কাছে বসে আমার চুলে মালিশ করতে শুরু করলো। ধীরে ধীরে আমার শান্তি ফিরে এলো এবং ব্যথাও কমতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলাম এবং গভীর ঘুমে চলে গেলাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, তখন আমার পুরো শরীর ব্যথায় ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ে বেশি ওজন চাপানো হয়েছে। শরীরে ব্যথা ছড়িয়ে পড়ছিল। আমি ধীরে উঠে বসলাম এবং চারপাশে তাকালাম। আমার অবস্থা অদ্ভুত ছিল। নিজেকে দেখে দেখে আমি পুরোটা ভিজে গেছি, যেন কেউ আমাকে গোসল করিয়ে দিয়েছে। আমার কাপড় ভিজে গেছে, পাংখা বন্ধ ছিল এবং কামরায় গরম ছিল। এসব কি হচ্ছিল? বেশ কষ্টে আমি বিছানা থেকে উঠলাম। মাথা ঘুরছিল, হাঁটা চলা কঠিন হয়ে উঠছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না। কেন মনে হচ্ছিল আমি ঘুমোইনি, বরং কোনো ভারী কাজ করেছি। বেশ কষ্টে আমি বাথরুমে গেলাম এবং ফ্রেশ হয়ে এলাম। নিজেকে দেখে মনে হলো শরীর পুরো ক্লান্তিতে ভরা। যখন কামরা থেকে বের হলাম, তখন ফিসফিসানির শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ কারোর সঙ্গে কথা বলছে। বাড়িতে আমিও বিপ্লব ছাড়া আর কেউ ছিল না। তবে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে রান্নাঘরে জল পান করতে গেলাম, কিন্তু ততক্ষণে সেই ফিসফিসানি থেমে গেছে। আমি রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম কেউ বসার ঘর থেকে বেরোচ্ছে, তার হাতে অনেক টাকা ছিল, যা দেখে সে হাসছিল। এটা দেখে আমার কপালে ভাঁজ পড়ল। পর মুহূর্তে তার নজর আমার উপর পড়ল। আমাকে দেখে সে বলল, অন্য তুমি উঠে গেছো? আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। সে ভয় পেয়ে টাকাগুলো প্যান্টের পকেটে লুকোতে শুরু করলো। কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো বের করে জিজ্ঞেস করলাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এলো? সে চোখ নামিয়ে ফেলেছিল। ধীরে বলল, দিদি, প্লিজ বাবাকে কিছু বলো না। আমি অবাক হয়ে গেলাম যে সে টাকাগুলো বাবাকে কেন দেয়নি। আমি কড়া স্বরে জিজ্ঞেস করাতে সে ভয় পেয়ে গেল। সে বলল, এই টাকা বাবার এক বন্ধু দীর্ঘদিনের ঋণ শোধের জন্য ফিরিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম এটাতে একটা মোবাইল কিনব, কিন্তু সেই টাকাগুলো আমাকে দিয়ে দিল। আমি তাকে ধমকে বললাম, হ্যাঁ, তুমি ভালোই করেছো, বাড়ির অবস্থা দেখো কি কতটা খারাপ, আমাদের মা বাবা দুজনেই চাকরি করেন, আর তুমি মোবাইল কিনতে চাও? সে লজ্জিত হয়ে গেল। সেই রাতে আমি টাকাগুলো বাবাকে দিয়ে দিলাম।
সেই রাতে বিপ্লব আমার সঙ্গে কথা বলতে পারল না আর তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল। পরের দিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, যখন বিপ্লব তার বন্ধুদের সঙ্গে বাড়িতে ঢুকলো। আমি অবাক হয়ে দেখলাম সে তার বন্ধুদের সোজা লাউঞ্জে নিয়ে এলো। সেই সময় আমি দোপাট্টা খুলে বাসন মাজছিলাম। তারা হাসতে হাসতে ঢুকতেই আমি দ্রুত দোপাট্টা পরে নিলাম। আমি তাকে বোঝাতে চাইলাম, এটা কি উপায়? তুমি জানো মা বাবা এখন বাড়িতে নেই, তবুও তুমি এদের বাড়িতে এনেছো। বিপ্লব বিরক্ত হয়ে বলল, এটা আমার বাড়ি। যখন আমি তোমার খেয়াল রাখি না, তখন আমি তোমার খেয়াল কেন রাখবো? ভালো, খাবার তৈরি করো, এরা আমার খুব বিশেষ বন্ধু। আমার রাগ দেখে হতবাক হয়ে গেলাম। কিন্তু এখন আমি কি করব? খাবার তৈরি করতে হবে। আমি তার বন্ধুদের জন্য খাবার বানাতে শুরু করলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। বিপ্লবের এই আচরণ আমাকে অদ্ভুত করছিল। এত ছোট